বসে কান্দে। মারওয়ান পার্শ্বে গিয়ে দাঁড়িয়ে গেছেন। মা গো মা তুমি কাঁদছো কেন মা? ওই মাইমুনা বলছেন বেটা রে দেখছো সবারই পাকা পাকা বাড়ি আর আমার টাটি বাড়ি। টাকা না থাকার কারণে আমি পাকা বাড়ি দিতে পারি না। সুবহানাল্লাহ। তো মারওয়ান চিন্তা করলো এই মেয়েটাকে দিয়ে কাজ করাতে হবে, কারণ এই মেয়েটার টাকার একটা লোভ আছে, একে দিয়ে কাজ করাবো। তো মারওয়ান বলছেন মা গো আচ্ছা বলো তুমি কি 2-3 তলা বিল্ডিং নিতে চাও? মাইমুনা বলছে ফ্রিতে পাইলে ফের কে ছাড়বে, লিবো কি করতে হবে বলো? বলছেন মা গো যদি তুমি একটা কাজ করতে পারো তবে তোমাকে প্রচুর টাকা দেব। যে টাকা এত দেব সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। ওই মাইমুনা বলছেন ওগো মারওয়ান আগে বলো তোমার কাজটা কি আছে? মারওয়ান বলছেন মা গো এই কি বলে ওই ইমাম হাসানকে যদি তুমি মারতে পারো তবে তোমাকে প্রচুর টাকা দেব। সুবহানাল্লাহ। মাইমুনা বলছেন ওরে বেটা মারওয়ান যা বলেছ আর তুমি বলিও না, কারণ ইমাম হাসানকে সবাই ভালোবাসে, আমি কোনো মতে এত ভালো মানুষকে মারতে পারবো না। সুবহানাল্লাহ। আমি টাকার লোভে এত ভালো মানুষকে মারতে পারবো না। তো মারওয়ান বলল এক কাজ করো, তোমাকে একটা রাত মাস সময় দিলাম, তুমি বাড়িতে গিয়ে আগে আলোচনা করো, মানে বুঝা সুঝা করো। যদি তুমি মারতে চাও কালকে আবার এখানে এসে দেখা করো, ঠিক আছে? ওই মেয়েটা বাড়ি চলে গেছেন, বিছানাতে শুয়ে আছে আর চতুর্দিকে টাটি টাটি বাড়ি দেখছেন। মাইমুনা চিন্তা করলেন ইয়া তো ভারী কাজ, কেমন করে করব? অন্যজন যদি হয়তো করে দিতাম, কিন্তু নবী বংশের ছেলে ইমাম হাসান এত সুন্দর লোক, ওই ইমাম হাসানকে আমি মারবো কি করে? সুবহানাল্লাহ। মাইমুনা তবুও ভাবলো যা হবে হোক না কেন টাকাওয়ালি হইতে হবে, টাকার লোভ আছে, টাকাওয়ালি হবো, ইমাম হাসানকে মারবোই মারবো, যেমন করে হোক মারবো। তো ওই মারওয়ান কি বলে মাইমুনা সকাল বেলাতে আবার ওই গাছের তলাতে বসে আছেন। মারওয়ান এসে বলছেন মা গো ডিসিশন বলো। মাইমুনা বলছেন বেটা রে আমি তোমার কথা মেনে গেলাম, তবে টাকা তোমাকে দিতে হবে। মারওয়ান বলছেন মা গো তুমি চিন্তা করো না, তুমি কাজটা করে দাও, ইয়া তো তোমাকে টাকা দেব, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। তবে বেরাদার ওই মাইমুনা এই কথা বলে বাড়ি চলে গেল, মারওয়ানও চলে গেছে। এবার মাইমুনা কুটনি এই যে ইমাম হাসানকে মারবে, সহজে একটা লোককে মারা খুব কঠিন হয় ভাই। মারতে গেলে আগে সম্পর্ক তৈরি করতে হবে, কারণ বলে না যে বন্ধু বন্ধুকে মারে। সম্পর্ক, বাড়ির লোক বাড়িতে না থাকলে চুরি কম হয়, বাড়ির লোকই বেশিরভাগটা চুর থাকে। তো মাইমুনা চিন্তা করলো আমি যে মারবো ইমাম হাসানকে, তো আগে ইমাম হাসানের বিবি জায়েদার সঙ্গে আমাকে সম্পর্ক বানাতে হবে। একদিন ওই মাইমুনা দেখছেন ইমাম হাসান বাড়ি থেকে বাইরে গেল আর মাইমুনা একদম ভিতরে ঢুকে গেল। জায়েদা, জায়েদা চিন্তা করছে মেয়েটাকে চিনহি না জানি না, আমার নাম বা কেন ধরে ডাকছে। বললো কে আছেন গো? বলো আমি তোমার মাসি, তুমি চিনতে না পারো, তোমার স্বামী আমাকে ভালো করে চিনে।
তো কুটুম যখন বাড়িতে আসবে তো বসতে জায়গা দিতেই হবে। এই যে সম্পর্ক তৈরি করছে ও, যে জায়দার সঙ্গে সম্পর্ক তৈরি করলে আমি পারবো মারতে। তো বাড়ি গেছে, তো জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তোমার স্বামী কোথায়? তো ও কিন্তু মাইমোনা দেখলো একটু আগে বাড়ির বাইরে গেছে, তাও জিজ্ঞাসা করছে তোমার স্বামী কোথায়? বলে না, একটু কোথায় গেল। বলে আচ্ছা অনেক দিন থেকে দেখা হয়নি, তোমার স্বামী কি খেতে ভালোবাসে তাই আনতেও পারলাম না, আর জানিও না কি খেতে ভালোবাসে বলো তো। তো জাহিদার মনে দিলের মধ্যে কোনো ময়লা মাটি নাই, উনি বলেন আমার স্বামী সব থেকে মধু খেতে ভালোবাসে। যেমন এই কথা বলে দিয়েছেন মাইমোনা বেরিয়ে গেল। মারওয়ানকে বলছেন, ওগো মারওয়ান, ইমাম হাসান মধু খেতে ভালোবাসে। বাবা গো এবার মধু নিয়ে আসা হইল, আর যেমনই মধু নিয়ে আসা হয়েছে বাবা, ওই মধুতে এমন এক ধরনের বিষ মিশিয়ে দেওয়া হইল। বাবা গো যেমনই বিষ মিশিয়ে দিয়েছেন ওই মধুর রং হয় লাল, এমন বিষ দিয়েছেন বাবা ওই মধুখানা জামের মতো কালো হয়ে গেল। মারওয়ান মাইমোনা বলছেন, ওগো মারওয়ান, যদি জায়দা জিজ্ঞাসা করে মধুর রং হয় লাল, কালো কেন হইল, তখন আমি কি বলবো? তখন মারওয়ান বলছেন, মা গো যদি তোমাকে প্রশ্ন করে মধুর রং হয় লাল, কালো কেন হইল, তুমি বলবে এটা হলো বিদেশি মধু, বিদেশি মধুর রং হয় লাল কালো। বাবা গো এই কথা বলে দিয়া মাইমোনা মধুখানা নিয়া বিষখানা নিয়া চতুর্দিকে ঘুরতেছিল বাবা, কখন ঘরে ঢুকবে। বাবা গো একদিনের ঘটনা, ইমাম হোসেন বাড়ি থেকে বাইরে গেল, যেমনই বাইরে গিয়েছেন বাবা মধুখানা নিয়া, বাবা গো জায়েদ কি বলে মাইমোনা ঘরে ঢুকে গেল, ডাক দিচ্ছে না, জায়েদা তোমার স্বামী কোথায় আছে? উনি দেখলো, দেখার পরও জিজ্ঞাসা করছে, কথা চলছে, বলে মাসি গো আমার স্বামী কোথায় চলে গেছে জানি না, একটু আগে বেরিয়ে গেল। বলছেন মাইমোনা বলছে আমার ভাগ্যটাই খারাপ, আমার সঙ্গে দেখা হয় না, তবে জায়েদা দেখা হয় না বটে, এই যে মধু তোমাকে দিয়ে গেলাম একবার তোমার স্বামীকে দিয়ে দিও, তুমি বলেছিলে মধু খেতে ভালোবাসে। বা জায়েদার মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না, মধুখানা নিয়ে বাবা গো ঘরের মধ্যে রেখে দিয়েছেন। যেমনই ঘরের মধ্যে রেখেছেন বাবা, কিছুক্ষণ পরে ইমাম হাসান বাড়ি ঢুকে গেল, বিবিরে যদি খাবার থাকে কিছু আমাকে দাও। যেমন এই কথা বলতে নাই, জায়দা ভাবছেন খাবার দেরি হবে, মাসির দিয়েও যাওয়া মধুখানা নিয়ে ইমাম হাসানের সামনে রেখে দিয়েছেন। ইমাম হাসান কোনো প্রশ্ন করলেন না, বাবা গো আঙুলটা লাগায়া যেমনই একটু মধু দিয়েছেন মুখে, পেটের মধ্যে চলে গেছে, যেমনই মুখ বিষখানা পেটের মধ্যে যেতে নাই, বাবা গো কলেজা জ্বলতে আরম্ভ করে দিল, ঝরঝর করে কানতে কানতে মাটিতে পড়ে গেল। বলতে লাগলো, বিবি রে তুমি আমাকে মধু দিয়েছো না বিষ দিয়েছো? বলছে স্বামী গো আমি জানি না, মাসি দিয়ে গেছে তাই আপনার কাছে হাজির করেছি। ইমাম হাসান কাটা মুরগির মতো যেন জমিনে গড়াগড়ি দিতেছে। বাবা গো ওই জায়দা স্বামীকে বুকখানে জড়িয়ে ধরেছেন। ইমাম হাসান বলছেন, বিবি রে আমার বিষখানা অতক্ষণ পর্যন্ত পানি হবে না, তাড়াতাড়ি করো, আমাকে আমার নানারাও জামোবারাকাতে নিয়ে চলো। জায়দা কি বলে ইমাম হাসানকে বুকখানে জড়িয়ে ধরে আস্তে আস্তে করে নবীরাও যাতে নিয়ে গেল। যেমনই যেতে নাই বাবা গো ইমাম হাসান বিসমিল্লাহ বলে নানারাও জামোবারাকা হাতখানা দিয়েছেন, যেমনই হাতখানা দিয়েছেন বাবা সঙ্গে সঙ্গে ওই বিষখানা পানি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বিষখানা পানি হয়ে গেল। ইমাম হাসান একদম টনটন করছে, বিষের আসার কিছুই নেই। মাইমোনা দূর থেকে দেখতেছিল, এত কষ্ট করে বিষ দিলাম কিছুই হইল না। মারওয়ানকে গিয়ে বলছে, মারওয়ান তুমি বিষ দিয়েছো না পানি দিয়েছো, তোমার বিষে কাজ করলো না। মারওয়ান বলছেন, মা গো এবার তোমাকে একখানা বিষ দেব, এবার তুমি দিয়ে চলে আসবে। বলল কিসে দেব? এবার কয়েকটা খেজুর নিয়ে আসা হইল, ওই খেজুরে আবার বিষ মিশিয়ে দিল। বাবা গো ওই কালো কি বলে ওই লাল খেজুর খানা কালো হয়ে গেল, জামের মতো কালো হয়ে গেছে। বলে খেজুর খানা দিয়ে আসো। আবার ওই মাইমোনা খেজুর খানা নিয়ে বাবা গো আবার ঘরে ঢুকে গেছে, জায়েদাকে দিয়ে দিল, জায়েদা এই যে খেজুর খানা নিয়ে নাও।
তো জাহিদা জিজ্ঞাসা করছেন, মাসি গো সেদিন আপনি মধু দিয়ে গেছেন, খাওয়ার পর আমার স্বামী খারাপ হয়ে গেছিল বলে, জানি না ওটা হয়তো বিদেশি মধু হতে পারে, জানি না কি হতে পারে। কুটনার বুদ্ধি কিন্তু বেশি হয়, গিরে গিরে বুদ্ধি হয়। যারা কুটনামু করে তাদের দেখবেন গিরে গিরেতে চারিদিকে বুদ্ধি হয়। হ্যাঁ, বলছে হইতে পারে ওটা বিদেশি মধু, তো তোমার স্বামীর শরীরে স্যুট করছে না, তার জন্য খেজুর খানা নিয়ে আসলাম, খাইয়ে দিয়ে টনটনে হয়ে যাবে। ঠিক বাবা খেজুর খানা রেখে গেলেন। আবার ইমাম হাসান বাড়ি ঢুকলেন, যেমনই বলছেন বিবি খাবার দাও, আবার ওই জায়দা দেরি করলেন না, আবার একখানা ওই খেজুর খানা নিয়েছেন, খেজুর খানা দিয়েছেন, স্বামী গো খেজুর খানা খানা। এবার খেজুর খানা যেমনই খেয়েছেন বাবা, আবার কলেজা জ্বলতে আরম্ভ করে দিল। বলছেন বিবি রে, জানি না কে এমন বিষ মিশিয়ে দিয়েছে, মনে হয় খেজুরে বিষ হয়ে গেছে রে, আমার কলেজা জ্বলছে, আমাকে নিয়ে চলো। বাবা গো, এবার সঙ্গে সঙ্গে জাহিদা বুকখানে ভরে নিয়ে ইমাম হাসানকে নিয়ে গেল। আবার নানা রাউজা মোবারকে হাতখানা দিয়েছেন বাবা, যেমনই হাত দিতে নাই সঙ্গে সঙ্গে ওই বিষখানা পানি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আলী, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বেশ কয়েকবার বিষ দিয়েছে, 5 থেকে 7 বার বিষ দেওয়া হয়েছে, কখনো মধুর সঙ্গে, কখনো কি বলে খেজুরের সাথে, কখনো পায়েসের সাথে, কখনো ক্ষীরের সাথে। প্রত্যেকবার বিষ পান করে, নানা রওজাতে যাই, বিষখানা পানি হয়ে যায়, কোনো কাজ হয় না। তবে একবার লাস্টের সময় বিষ দিয়েছিল, যে বিষটা খাওয়ার পর উঠে দাঁড়াতেও পারেনি, নানা রওজাতে যেতে পারেনি। যে বিষটা দেওয়া হয়েছিল সে বিষটার নাম কি গো? যে বিষটা খাওয়ার পর নানা রওজা মোবারকাতে যেতে পারেনি, যে বিষটা খাওয়ার পর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, সে বিষটার নাম আপনারা বলতে পারবেন? মনে নেই?